এবার দেখো চলগতির চ্যাপ্টার থেকে কি কি টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে একটু আমরা ফার্স্ট দেখে নেব। বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে আমরা চলগতির চ্যাপ্টার যেটা দেখলাম, তো সবকিছু বুঝতেও পারছি যে কি কি প্রশ্ন এসেছে আগের বছর, বিভিন্ন অঙ্ক কিন্তু এখান থেকে বেশিরভাগ এসে থাকে। দেখো চলগতিক বলতে আমরা অনেক সময় দেখেছি যখন শীতকাল থাকে, ঠিক আছে, তখন আমরা দেখেছি যে একটা চিরুনি তুমি চুলটা আঁচড়াও, ভালো করে বোঝো, একটা চিরুনি তুমি চুলটা আঁচড়াও, তাহলে সেই চুলটা আঁচড়ানোর পরে চুলটা যখন আঁচড়াবে দেখবে সেই দেখবে কাগজের টুকরো যদি টেবিলে ফেলে রাখবে, সেই ছোটবেলায় দেখতাম টেনে করে মাথায় ঘষে কি করতাম, যে কি করতো না টানতো আর কি। কাকে টানতো না, চুল ওই যে পেনের পেছনে, সাপোজ আমি বলছি যারা এটা একটা পেন, হ্যাঁ, আমি মাথাতে এমনি করে ঘষছি, ঘষে কি করবো এখানে কিছু কাগজ ছুরি রাখলাম, দিয়ে এমনি করে সামনে রাখলাম, দেখবে পেনটাতে চিটিয়ে ধরছে কাগজগুলো, কেউ না পেনটাতে কিন্তু কাগজগুলো চিটিয়ে ধরে থাকে। এই জায়গাটাকে আমরা কি বলছি না, এটা হচ্ছে কারেন্ট প্রবাহিত হয়, কি হয় না কারেন্ট কিন্তু প্রবাহিত হয় এটার মাধ্যমে। এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলি স্থির তড়িৎ আকর্ষণ বল। কি বলি? স্থির তড়িৎ। স্থির তড়িৎ কি বললাম বুঝতে পারলে প্রত্যেকে? তাহলে স্থির তড়িৎ মানে হচ্ছে সেটাই, অর্থাৎ যখন আমরা কি করছি না চুলটা আঁচড়াচ্ছি, আঁচড়িয়ে কি করলাম না চিরুনিটাকে নিয়ে কিছু কাগজের টুকরোর সামনে ধরলাম, দেখা যাবে যে কাগজের মধ্যে আটকে যাচ্ছে, কাগজগুলো আটকে যাচ্ছে চিরুনিটার মধ্যে, দেখবে এটা নিজেরা বাড়িতে করতে পারে, এটাকে স্থির তড়িৎ বলা হয়। কি বলে এটাকে স্থির তড়িৎ। লাইটটা বন্ধ করলে ভালো দেখাচ্ছে না, দেখো একটু, এটা ঠিক আছে, আগেরটা বেশি আবছা লাগছিল। তাহলে এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি স্থির তড়িৎ, তাই তো, এটাকে আমরা কি বলছি স্থির তড়িৎ বলছি। এরপর দেখো আমরা যেটা বলছি যে একটা কোণা এখন দেখা যাচ্ছে স্ক্রিনটা, দেখা যাচ্ছে না এখন, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে স্ক্রিন, স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এখানে, তো বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে তড়িৎ আধান জিনিসটা কি। কি বললাম, তড়িৎ আধান কি? দেখো তড়িৎ আধান বলতে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, কি না তড়িৎ আদান হলো বস্তুর এমন এক ভৌত ধর্ম। কি বললাম, তড়িৎ আদান হলো বস্তুর এমন একটা ভৌত ধর্ম যার জন্য কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুকে বল প্রয়োগ করা যায়। কি বললাম, তড়িৎ আদান হলো বস্তুর এমন এক ভৌত ধর্ম যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুকে বল প্রয়োগ করতে পারে। এটা আমাদের বিরাট কিছু ব্যাপার না, এটা আমাদের মনে রাখারও দরকার নেই তড়িৎ আদান জিনিসটা কি। আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে এখান থেকে দুটো আধান আমরা প্রত্যেকে জানি, একটা হচ্ছে কি ধনাত্মক আধান, ঠিক আছে, মানে পজিটিভ আধান, একটা হচ্ছে নেগেটিভ আধান, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। কি বললাম বোঝা গেল? একটা হচ্ছে পজিটিভ আধান আর একটা হচ্ছে নেগেটিভ আধান। ক্লিয়ার হচ্ছে তোমার কাছে? একটা পজিটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ, দুটো আধান কিন্তু রয়েছে, একটা হচ্ছে কি পজিটিভ আধান, একটা হচ্ছে কি নেগেটিভ আধান। আমাদের প্রত্যেককে এটা মনে রাখতে হবে। ক্লিয়ার হচ্ছে তোমার কাছে? এবার কুলম্বের সূত্রটা পরীক্ষায় খুব আছে, কুলম্বস ল, ভালো করে শোনো। কুলম্বের সূত্র যেটা পরীক্ষায় দিতে পারে বা যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে। চলো, কি বলছি, কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্রটা কি বা কুলম্বের সূত্র কাকে বলে? বলছে দুটো স্থির বিন্দু আধানের মধ্যে, কি বলেছে দেখো, দুটো স্থির বিন্দু আধান। একটা ব্যাপার বোঝো, এখানে একটা আধান রয়েছে,
এখানে একটা বস্তু রয়েছে, তাহলে এখানে একটা বস্তু, এটা 1 নম্বর বস্তু, এটা 2 নম্বর বস্তু, দুটো বস্তু পরস্পর একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে। পরিষ্কার দেখা যাচ্ছে স্ক্রিন? আগে একটু ক্লিয়ার হবে, পরিষ্কার স্ক্রিন দেখা যাচ্ছে তো? দুটো বস্তু এখানে একটা এখানে একটা, দুটো কিন্তু পরপর রয়েছে। এই দুটো বিন্দু আধানের মধ্যে এবার ধরে এরা একে অপরকে কি করতে পারে, একে আকর্ষণ করতে পারে, মানে এই একে আকর্ষণ করতে পারে, আর একটা কি হতে পারে, এরা একে অপরকে বিকর্ষণও করতে পারে। তাহলে কি করতে পারে, এরা একে অপরকে আকর্ষণ করতে পারে, আবার একে অপরকে বিকর্ষণ করে দূরে ঠেলে দিতেও পারে। আকর্ষণ করতে পারে আবার বিকর্ষণও করতে পারে। আকর্ষণ করলে কি হবে, দুজনে পরস্পরের কাছে আসবে, মানে এই দুটো বস্তু এরকম কাছে আসবে, আর বিকর্ষণ করলে কি হবে, যা দূরে ছিল তার থেকে দূরে চলে যাবে। এবার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা দেখো, এবার দেখো, দেখা যাবে আবার, দেখতে পাচ্ছ? এখনো পাচ্ছ না? কি অবস্থা, নেটওয়ার্কের এত ডিস্টার্ব। ঠিক আছে, তাহলে কি বললাম, হয় এরা একে অপরকে আকর্ষণ করবে, আকর্ষণ করলে কাছাকাছি যাবে, আর বিকর্ষণ করলে কি হবে, ধরো এই বস্তুটা বিকর্ষণ করলে এখান থেকে দূরে কি হবে না, এতটা দূরে চলে যাবে। তাহলে একে অপরকে আকর্ষণ করতে পারে, আবার বিকর্ষণ করতে হবে। বিকর্ষণ করলে দূরে চলে যাবে, আকর্ষণ করলে কাছে টানে চলে আসবে, তাই তো? এটা আমরা প্রত্যেকে জানি। কি বলেছে কুলম্বের সূত্র, কি বলে, যে দুটো বিন্দু আধান, ভালো করে বোঝো, দুটো বিন্দু আধান পারস্পরিক আকর্ষণ বা পারস্পরিক বিকর্ষণ বল, পারস্পরিক আকর্ষণ বা পারস্পরিক বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমি ধরে নিচ্ছি এই আধানটার নাম Q1, এই আধানটার নাম কি Q2। কি বললাম, একটা আধানের নাম Q1, একটা আধানের নাম কি Q2, দুটো আধান আমি নিয়েছি। এরা পরস্পর একটা সরলরেখা বরাবর রয়েছে। কি রয়েছে, এরা পরস্পর একটা সরলরেখা বরাবর রয়েছে। ঠিক আছে, তাহলে এই একটা আধান আর এই একটা আধান, দুটো আধান রয়েছে। একটা নাম হচ্ছে Q1, একটা নাম হচ্ছে কি Q2। এটা একে অপরের সঙ্গে কি রয়েছে না, সমান একটা সরল রেখায় রয়েছে। কি রয়েছে, একটা সমান সরল রেখায় রয়েছে। আধান দুটির গুণফল, আধান দুটির গুণফল, তাহলে Q1 Q2 দুটোর গুণফল, আধান দুটির গুণফল, এদের মধ্যবর্তী বল, এদের মধ্যবর্তী যে বলটা ক্রিয়া করছে, আকর্ষণ বা বিকর্ষণ বল, আমরা যাই বলি না কেন, সে আকর্ষণ বা বিকর্ষণ বলকে আমি এফ নাম দিচ্ছি। এফ, এফ এর সঙ্গে কি হবে, সমানুপাতিক হবে। এবার তাদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব যদি আর হয়, তাহলে এফ প্রপোর্শনাল 1/r²। সূত্রটা নিজেরা বুঝতে পারলে কি বলতে চাইলাম, এফ প্রপোর্শনাল 1/r²। কি বললাম বুঝতে পারলে প্রত্যেকে, যে দুটো আধান, একটা নাম Q1 একটা নাম Q2, তারা সরলরেখা বরাবর রয়েছে। আধান দুটির গুণফল, মানে Q1 এবং Q2 এর গুণফল, এদের দেখো, আমরা প্রত্যেকে জানি এদের মধ্যে একটা বল কি করবে, হয় আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলটার নাম আমি কি দিয়েছি, এফ নাম দিয়েছি। কি নাম দিয়েছি, এফ নাম দিয়েছি। তাহলে তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল কার সঙ্গে সমানুপাতিক না, এফ এর সঙ্গে সমানুপাতিক আধান দুটির গুণফল। কিন্তু এদের মধ্যে যে দূরত্বটা রয়েছে, সাপোজ হচ্ছে এটার সঙ্গে এটা একটা দূরত্ব, তো এই আধানটা এক জায়গায়, এই কাঠটা একটা এক জায়গায়, দুটোর মধ্যে একটা দূরত্ব রয়েছে, কিন্তু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্বের বর্গ কত, আর তার বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক হলে কি 1/r²। বর্গ মানে r², তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে নিচে কিন্তু r² হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এফ প্রপোর্শনাল Q1 ইনটু Q2, এফ প্রপোর্শনাল 1/r²। ঠিক আছে, প্রত্যেকে তাড়াতাড়ি করে যুক্ত হও, বারবার বলতে হচ্ছে কেন তোমাদেরকে। পরেরটাতে আমরা আসছি।
কুলম্বের সূত্রটা হয়ে গেল, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আর তাদের গুণফলের সমানুপাতিক, আধান দুটির মোট গুণফলের সমানুপাতিক। পরেরটাতে আমরা আসছি যে এখান থেকে আমি দুজনকে সমান করবো। আমরা প্রথমে কি পেয়েছিলাম, এফ প্রপোর্শনাল কি পেয়েছিলাম, Q1 Q2 একটা পেয়েছিলাম, আর একটা কি পেয়েছিলাম, এফ প্রপোর্শনাল 1/r² এটা একটা পেয়েছিলাম, দুটো আমরা পেয়েছিলাম। এখন দেখো আমি দুটোকে একসঙ্গে গুণ করব, তাহলে কি করতে পারি যে এফ প্রপোর্শনাল Q1 Q2 ইন্টু 1/r² এটা করতে পারি কি পারি না, এটা করতে পারি কি পারি না, পারি তো। এফ প্রপোর্শনাল Q1 Q2 ইন্টু 1/r²। এবার দেখো তাহলে কি হচ্ছে, এফ সমান একটা ধ্রুবক আসবে। কেন ধ্রুবকটা আসবে, কারণ প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সবসময় কিন্তু ধ্রুবক ইউজ হয়। তাহলে কি হবে, এফ সমান কে ইন্টু Q1 Q2 বাই কি r²। হয়ে গেল এফ ইকুয়ালস টু কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই r²। ক্লিয়ার সবার কাছে? কি বললাম, এফ ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2 বাই r²। এটা প্রত্যেক কাছে ক্লিয়ার? বলো, এফ প্রপোর্শনাল Q1 Q2 ইন্টু 1/r² ছিল, এখন কি হলো, এফ ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2 বাই r²। এটা হচ্ছে কিন্তু প্রথম ভালোভাবে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আমাদের কি চলতরিতের কুলম্বের সূত্র। কে কে কি বলা হয় না, কে হচ্ছে একটা ধ্রুবক, কে হচ্ছে কি একটা ধ্রুবক, ভালো করে, কে হচ্ছে কি একটা ধ্রুবক, ঠিক আছে। এবার কে এর মান যদি 1 হয়, ভালো করে শোনো, কে এর মান যদি 1 হয়, এটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে। কে এর মান 1 বসিয়ে দাও, তাহলে 1 বসালে কি হবে, 1 মানে কি, 1 মানে কিছুই না, 1 এর সঙ্গে যাই গুণ করো সেটা তো সেম সংখ্যা, তাহলে 1 এখানে যদি লিখি 1 ইন্টু Q1 Q2 r², কিছুই না, একই Q1 Q2 r²। শোনো, টিচবিন অ্যাপে ক্লাস হচ্ছে, তাড়াতাড়ি করে যুক্ত। আমি 4:30 আজ এমসিকিউ ব্যাচকে বলছি, যুক্ত হও, অনেক কিছু বলার আছে। ঠিক হয়েছে সবার কাছে? বলো তাহলে এফ ইকুয়ালস টু Q1 Q2 বাই r²। ঠিক আছে, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার Q1 Q2 এর মান যদি 1 করে দিই, তাহলে Q1 Q2 এর মান 1 করে দাও, ঠিক আছে। তাহলে Q1 Q2 প্রত্যেকটা Q1 Q2 দুটো রয়েছে, একটা Q1 একটা Q2 ইকুয়ালস টু হচ্ছে 1। আমি এবার কি করলাম, এটাকে কিউ ধরে নিলাম, তাহলে কিউ ইকুয়ালস টু 1, কারণ Q1 Q2 মানে তো কিউ, কিউটা কি আমরা Q1 Q2 বলছি, তাই তো, আধানকে আমরা কিউ দিয়ে চিহ্নিত করেছি। তাহলে Q1 Q2 ইকুয়ালস টু কিউ, মানে কিউ যা Q1 Q2 সব একই, কিউ সমান 1। তাহলে কিউ সমান যদি 1 হয়, আর সমানও 1 ধরে নাও, আর সমান ধরে নাও 1 সেন্টিমিটার, আর সমান ধরে হচ্ছে 1 সেন্টিমিটার। Q1 Q2 ইকুয়ালস টু এটা সমান হচ্ছে 1 ধরে নিচ্ছি আমি, সরি Q1 Q2 সমান 1 ধরবেন, এটা সমান কিউ ধরো, কিউ ধরো। Q1 Q2 এর মান কত, কিউ, আর 4 এর মান কত, 1। তাহলে কি হবে, এবার এখান থেকে ক্যালকুলেশন বস করা হতো, 1 ইনটু এখানে Q1 Q2 এর মান কত দেখো তো, কিউ, তাহলে Q1 এর মানও কিউ, Q2 এর মানও কিউ, তাহলে দুটো কিউ কে গুণ করতে হবে না, কিউ ইনটু কিউ বাই কি 1। তাহলে দেখো তো এফ এর মানও 1 বসাও, এফ এর মানও একটাই, সব 1 বসিয়ে দিচ্ছি আমি, বুঝতে পারছো, এফ এর মানও একটাই। তাহলে দেখো আবার ক্যালকুলেশনটা করো, দেখো আমরা এখানে তো 1, এখানেও 1, এখানে কি হবে, কোনাকুনি গুণ করলে 1, তাহলে কিউ স্কয়ার সমান 1, কিউ স্কয়ার সমান 1 হয়েছে, দেখো তো প্রত্যেকে, কিউ স্কয়ার সমান 1 হলো। তাহলে কিউ স্কয়ার সমান যদি 1 হয়, তাহলে কিউ সমান কি হবে, কিউ স্কয়ার সমান যদি 1 হয়, তাহলে কিউ সমান হবে, কিউ সমান হবে প্লাস মাইনাস 1, কিউ সমান হলো প্লাস মাইনাস 1। প্রত্যেক কাছে ক্লিয়ার হলো? কিভাবে বের করলাম, কিছুই না, প্রথমে কুলম্বের সূত্র ছিল, তাই তো, কুলম্বের সূত্র থেকে আমরা পেয়েছিলাম যে দুটো আধান, এই একটা আধান এই একটা আধান, এরা দুজনে পরস্পর দূরত্বে রয়েছে, তাই তো। এইখান থেকে দূরত্বটাকে আমি আর ধরে নিচ্ছি, দূরত্বটাকে কি লিখবো, দূরত্বটাকে লিখবো আর, এখানে Q1 লিখো, এখানে Q2 লিখো, দূরত্বটাকে আমি আর ধরে নিচ্ছি, দূরত্বটা কত, আর, তাই তো। আচ্ছা, দূরত্বটাকে আমি আর ধরে নিয়েছি। আচ্ছা, আধান দুটোর মান হচ্ছে Q1 Q2, Q1 একটা আধান, Q2 একটা আধান, দুটো আধান কিন্তু রয়েছে, ঠিক আছে। এই দুটোর মান কত ধরে নেবো বলো, এই দুটোর মান কত ধরে নেবো, এই দুটোর মান কিছু ধরবো না, এই দুটো যেমন আছে তেমন ধরবো। তাহলে Q1 একটা Q2 একটা, দুটো মান থাকছে, দুটো আধান থাকছে,
আর হচ্ছে দূরত্ব, এফ হচ্ছে বল। এগুলো ছিল ধরা আমাদের। তো কুলম্বের সূত্র কি বলে, যে দুটো বস্তু পরস্পর দূরত্ব থাকলে, এখান থেকে এটা দূরত্ব রয়েছে, দুটি বস্তু পরস্পর দূরত্বে থাকলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলে। একটা হচ্ছে হয় আকর্ষণ হতে পারে অথবা বিকর্ষণ হতে পারে। ভালো করে ব্যাপারটা বোঝো, দুজনের পরপর দূরত্ব থাকলে হয় আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করতে পারে। আকর্ষণ মানে কাছে টানে, বিকর্ষণ মানে দূরে ঠেলে দিয়া। আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। আধান দুটি বলতে কি, একটা কিউ আর একটা কিউ, এদের গুণফলের সঙ্গে আকর্ষণ বা বিকর্ষণ সমানুপাতিক হবে, অথবা তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাদের দূরত্ব কোনটা, আর হচ্ছে তাদের দূরত্ব, মানে এখান থেকে আধানটা আর দূরত্বে ছিল, তাহলে তাদের দূরত্বের বর্গ, বর্গ মানে কি আর স্কয়ার, বর্গের ব্যস্তানুপাতিক মানে কি, ব্যস্তানুপাতিক মানে 1/r²। তাই জন্য বললাম যে আকর্ষণ আর বিকর্ষণ বলতে তাদের বর্গের ব্যস্তানুপাতিক। হয়েছে, বুঝতে পেরেছো? এবার দেখো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আমরা গুণ করব f ইনটু q1 q2, এটা গুণের সঙ্গে এটা গুণ করেছি, দেখো দুটোকে গুণ করলাম। এবার দেখো সমানুপাত, এই চিহ্ন তোলার জন্য ভেদের নিয়ম অনুযায়ী একটা সমান চিহ্ন আছে, কে হয় k ইনটু q1 q2 r²। এবার আমরা এখান থেকে k এর মান 1 ধরে নিচ্ছি, r এর মান 1 ধরে নিচ্ছি, q1 q2 টাকে q ধরে নিচ্ছি, f এর মান 1 ডাইন ধরে নিচ্ছি, ধরে নিয়েছি। ধরে নিয়ে পুরোটা ক্যালকুলেশন করলে q এর মান আসছে +-1। কারো বুঝতে অসুবিধা আছে এখানটা? কারো কথা বুঝতে অসুবিধা আছে? দেখো তো একটু, হয়নি তো? চলো পরে পাঠা আসবো। আচ্ছা, স্নেহা ক্লাস আছে তো? স্নেহা পরেরটাতে আমরা আসছে কি, পরেরটাতে আমরা আসছি এবার দেখো এসআই তে, এই যে কে, কেটাকে কি বলা হয় ভালো করে, কেটা যে আমরা বলছিলাম একটা ধ্রুবক ছিল না, কেটাকে একটা ধ্রুবক ধরেছিলাম। এই কেটাকে কি বলা হয়, এই কেটাকে বলা হয় স্ট্যাট কুলম্ব। স্ট্যাট কুলম্ব কি বললাম, আমরা কি বলি, স্ট্যাট কুলম্ব বলে থাকি কেটাকে। ঠিক আছে, অথবা এটাকে আবার অনেক সময় ইএসইউ বলা, ইলেকট্রিক স্ট্যাটিক ইউনিট, ইএসইউ। পুরো নাম কি, ইএসইউ এর পুরো নাম কি, ইএসইউ এর পুরো নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। কি বললাম, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে, এবার আমরা এখন জানবো স্ট্যাট কুলম্ব কাকে বলে, এর সংজ্ঞা জানতে হবে আমাদেরকে। কাকে বলি আমরা স্ট্যাট কুলম্ব? বলছে এই যে Q1 আধান ছিল আর Q2 আধান, দুটো আধান ছিল, তাই তো আমরা দেখেছিলাম যে এখানে একটা আধান Q1, এখানে একটা আধান Q2। দুটো আধান, ভালো করে বোঝো, দুটো আধান শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে, সেটা শূন্যস্থানও আধানগুলোকে রাখতে পারি বা বায়ু মাধ্যমেও রাখতে পারি, যেখানে খুশি আধানগুলো রাখা থাকতেই পারে। তাহলে শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে দুটো সমপ্রকৃতির সমমানের আধান, দুটো সমপ্রকৃতির সমমানের আধান 1 সেন্টিমিটার দূরত্ব থেকে যদি এক ডাইন বল প্রয়োগ করে, তাহলে আমি বলছি, কল্পনা করে দেখো, তুমি নিজেই ভাবনা চিন্তা করে দেখো, তুমি এক কাজ করো, ধরো একটা কাঁচের ঘরেতে তুমি পরীক্ষাটা করতে পারো, অথবা তুমি তোমার একদম একটা ফাঁকা জায়গায় পরীক্ষাটা করতে পারো। দুটো জায়গাতেই পরীক্ষা, একটা ধরো একটা বায়ু শূন্য ঘর, একটা বায়ু পূর্ণ ঘর, মানে এখানে ধরো বাতাস আছে, এটাই বাতাস নেই, তাই ক্রস চিহ্ন দিলাম, বুঝতে পারছো? একটাই বাতাস আছে, একটাই বাতাস নেই। তো যেটাই বাতাস নেই ক্রস চিহ্ন দিয়েছি। এবার তুমি কি করেছো না, এখানে তো একটা আধানকে রেখেছো যেটা প্লাস হয়, একটা প্লাস হয়, এখানে তুমি নিতে পারো প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, যা খুশি নিতে পারো। ঠিক আছে, প্লাস প্লাস নিতে পারো, মাইনাস মাইনাস নিতে পারো, যা খুশি হবে, কিন্তু দুটোই যেন সমমানের হয়, অর্থাৎ দুটোই যেন একই আধান হয়। তাই জন্য আমরা কি বললাম, সমমানের আধান। কি বললাম, সমমানের আধান। কেন সমমানের বললাম, কারণ দুটোই পজিটিভ, পজিটিভ দুটো নেগেটিভ হলে দুটোই নেগেটিভ নিতে হবে, আমরা কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ আমরা করছি না। ঠিক আছে, বললাম, বুঝতে পারলে? আমরা কিন্তু দুটো পজিটিভ নিলে পজিটিভই নেবো, দুটো নেগেটিভ নিলে নেগেটিভই নেবো। পরস্পর দুটি সমমানের আধান একে অপরকে বিকর্ষণ করে নাকি আকর্ষণ করে? পরস্পর বল, তাড়াতাড়ি বলো অ্যান্সার করো। পরস্পরের দুটি আধান কি করে, একে অপরকে আকর্ষণ করে বিকর্ষণ করে?
বিকর্ষণ করে, তাহলে এটা বায়ু শূন্য ঘর, এটা বায়ু পূর্ণ ঘর, তাহলে যেখানেই রাখো আয়নগুলো তো পরস্পরকে বিকর্ষণ করবে, মানে দূরে ঠেলিয়ে দেবে, তাই তো, তাই তো। তাহলে এরা পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে রয়েছে, এও 1 সেন্টিমিটার দূরত্বে রাখলাম। কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার দূরত্ব। কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। তাহলে দুটো আধান বায়ু শূন্য বা বায়ু পূর্ণ যেই ঘরেই রাখি না কেন, সমমানের আধান যদি একে অপরের থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থেকে, কি বললাম, 1 সেন্টিমিটার দূরত্বে থেকে এদের মধ্যে যে বিকর্ষণ বলটা প্রয়োগ হবে, সেই বিকর্ষণ বলটা হচ্ছে 1 ডাইন। কত ডাইন? 1 ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে। কত ডাইন? 1 ডাইন যদি বিকর্ষণ বল প্রয়োগ করে, তখন আমরা সেটাকে 1 স্ট্যাট কুলম বলবো, তাই তো। তাহলে প্রতিটা আধানকে আমরা কি বলবো? 1 স্ট্যাট কুলম। তাহলে এখানেতে এই প্লাসটা একটা স্ট্যাট কুলম, এটা একটা স্ট্যাট কুলম, এটা একটা স্ট্যাট কুলম, এটা একটা স্ট্যাট কুলম, যেটাকে আমরা কে বলছিলাম, বুঝতে পারলে? তাহলে কি বললাম, পরস্পর দুটি সমমানের আধানকে যদি আমরা বায়ু শূন্য স্থানে রাখি বা বায়ু পূর্ণ স্থানে রাখি, বায়ু শূন্য হলেও হবে বা যেখানে বাতাস চলাচল করে সেখানেও রাখতে পারো, কিন্তু তারা যদি একে অপরের সঙ্গে 1 ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে, তাই তো, 1 সেন্টিমিটার দূরত্ব থেকে, 1 সেন্টিমিটার, এদের দূরত্ব কত? এই আধানটা থেকে আধান দূরত্ব 1 সেন্টিমিটার, এর থেকে দূরত্ব 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার দূরত্বে যদি 1 ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে, তখন আমরা তাকে কি বলবো? 1 স্ট্যাট কুলম বা 1 ইএসু বলবো। হয়েছে ক্লিয়ার সবার কাছে? তাহলে মুছবো, বুঝবো? আচ্ছা, চলো পরে পাঠাও। কার কথা অসুবিধা আছে এগুলো বুঝতে? কার কথা অসুবিধা নেই তো? এবার আমাদেরকে এখানে বলেছে এই কে এর মান কত ধরা হয়, কে এর মান 1 ধরা হয়, বা কে কত মান হয় সেটা হচ্ছে 1.00528 বলা হয়। এটা মনে রাখার দরকার, এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড সদাই এর কে এর মানটা হয়, বাট এগুলো এতটা পরীক্ষায় আসে না, ঠিক আছে, এগুলো নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই, যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এবার আমরা এক স্ট্যাট কুলম্বের সংজ্ঞা জানলাম, যেটা সিজিএস পদ্ধতিতে। তোমরা এখন আমাকে বলবে 1 কুলম্বের সংজ্ঞা, সেম ভাবে বলো, সেম ভাবে আমাকে বলো 1 কুলম্বের সংজ্ঞা কি হবে। তোমরা তো স্ট্যাট কুলম্বের বললে, তাহলে তোমরা আমাকে এখন কুলম্বটা বলে দাও। কিছুই না, পরস্পর দুটো বিন্দু আধান, সমমানের দুটো বিন্দু আধান, বায়ু শূন্য বা বায়ু পূর্ণ যে ঘরেই রাখি না কেন, একটা বায়ু শূন্য একটা বায়ু পূর্ণ যেই ঘরেই রাখি না কেন, এরা একে অপরের সঙ্গে দূরত্ব থাকবে কত? 1 মিটার। আগে যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে এটা পাবে 1 মিটার। 1 মিটার দূরত্ব থাকবে। কত মিটার? 1 মিটার দূরত্ব থেকে যদি 9 × 10⁹ কি হবে বলো? এটা নিউটন, আমরা 9 হবে, 9 × 9 নিউটন, 9 নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে, তখন আমরা সেটাকে কি বলবো? 1 কুলম। বাস, দুটো সংখ্যা ক্লিয়ার হয়ে গেল না? খুব সুন্দর হবে। আগেরটা ছিল 1 সেন্টিমিটার দূরত্ব থেকে 1 ডাইন বল, এখন হবে 1 মিটার দূরত্ব থেকে 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তখন আমরা সেটাকে কি বলবো? 1 কুলম। তাহলে 1 কুলম 1 স্ট্যাট কুলম, কুলম্বের সূত্র সবার কাছে ক্লিয়ার হলো? কারো কাছে কোনো প্রবলেম আছে এগুলো নিয়ে? এনি প্রবলেম? পরিষ্কারভাবে বুঝতে পেরেছো? নাকি এতক্ষণে যুক্ত নাকি? দেখো, আমরা বললাম 1 কুলম্বের সংজ্ঞা। 1 কুলম্বের সংজ্ঞা হলে দুটো আধান সেটা যেন সম প্রকৃতির বা সমমানের আধান হয়, মানে পজিটিভ হলে দুটোই পজিটিভ, নেগেটিভ হলে দুটোই নেগেটিভ। সেটাকে বায়ু শূন্য স্থানেও রাখতে পারো, বায়ু পূর্ণ স্থানেও রাখতে পারো। এবার যদি 1 কুলম বলি, তখন আধান দুটোকে আমাকে 1 মিটার দূরত্বে রাখতে হবে। কত মিটার? 1 মিটার। 1 মিটার দূরত্বে রেখে এবার 1 মিটার দূরত্বে রাখলে একে অপরকে কত বল দ্বারা ঠেলে দেবে, মানে এই আধানটাকে কত বল দ্বারা ঠেলে দেবে, মানে একদম এত দূরে চলে যাবে বিকর্ষণ করে, সেটা 9 × 10⁹ নিউটন বল প্রয়োগের মাধ্যমে। কত বল প্রয়োগ? 9 × 10⁹ নিউটন বল প্রয়োগের মাধ্যমে। বুঝতে পেরেছো? তখন সেটাকে 1 কুলম বলবো। আর 1 স্ট্যাট কুলম বা 1 ইএসইউ বললে কি বলবো? একে অপরের সঙ্গে থাকবে, কিন্তু এদের মধ্যে হচ্ছে আকর্ষণ বল, আমরা জাস্ট বিকর্ষণ বল, যে বিকর্ষণ বলটা হবে সেটা কিন্তু হবে কত? 1 সেন্টিমিটার দূরত্বে রাখবো,
এবং তাদের মধ্যে এক ডাইন বল প্রয়োগ করে দূরে সরে যাবে। এক ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করবে বা এক ডাইন বল প্রয়োগ হবে। এক ডাইন বল প্রয়োগ 1 সেন্টিমিটার দূরত্বে রেখে তাকে আমরা 1 স্ট্যাট কুলম্ব বলছি। 1 মিটার দূরত্বে রেখে 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ তাকে আমরা 1 কুলম্ব বলছি। কুলম্বটা হচ্ছে এসআই ইউনিট আধানের, আর স্ট্যাট কুলম্ব হচ্ছে কিসের ইউনিট বলো? সিজিএস ইউনিট। পুরোটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? ক্লিয়ার হয়েছে সবার কাছে এবার? আচ্ছা, এখান থেকে এই জিনিসগুলোই মনে রাখতে হয়। আচ্ছা, নেক্সট পার্ট আমরা আসছি। চলো একটা অঙ্ক করতে দিচ্ছি। অঙ্কটা মনে রাখবে যে কুলম্বের একক কি? কুলম্বের একক এসআই তে কুলম্বের একক কি? কে মানি তো কুলম্ব, কে মানি কুলম্ব, এটাকে কুলম্ব বলতে পারি, আবার এসআই তে কুলম্ব বলি। তাহলে সিজিএস এ কি বলবো? কে কে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। ইএসইউ মানে কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ইলেকট্রোস্ট্যাটিক কুলম্ব। ঠিক আছে, তাহলে লিখে দিলাম। তাহলে এসআই তে ইউনিট হচ্ছে, এসআই তে কি বলি? কুলম্ব বলি, সিজিএস এর স্ট্যাট কুলম্ব বলি। এবার এদের একক বার করবো, তো একক বার করাটা কোনো ব্যাপারই না। কে সমান কি পেয়েছিলাম দেখি, কার মনে আছে বলো তো দেখি সংজ্ঞাটা থেকে কে সমান কি পেয়েছিলাম? দেখো কে সমান ছিল এফ, এফ ছিল এফ ইকুয়ালস টু আর স্কয়ার বাই কিউ1 ইনটু কিউ। এখন যদি বলেন এটা কত থেকে পেলেন, যদি কারো মাথায় বুদ্ধি থাকে তাহলে সে নিজেই বলতে পারবে এটা কত থেকে পেয়েছি। কোথা থেকে পেয়েছি বলতো? এফ সমান আমরা আগে কি দেখেছিলাম? কে ইনটু কিউ1 কিউ2 বাই আর স্কয়ার, এটা আমরা পেয়েছিলাম। প্রত্যেকের মনে পড়ছে? তাহলে সেম ভাবে কেটা যেমন ছিল রেখে দাও, কেটা যেমন ছিল রেখে দাও, কোনাকুনি গুণ করো, তাহলে কি হবে? এফ আর স্কয়ার হবে না? আর কিউ1 কিউটা কি হবে? নিচে চলে আসবে না? সেটাই তো এখানে করা হয়েছে। তাহলে এখান থেকে এটা পাওয়া গেল। তোমার কাছে ক্লিয়ার হয়েছে? এগুলো নর্মাল জিনিস, কিন্তু এগুলো না বুঝতে পারলে কোনো কিছু করার নেই। বুঝতে পারছো প্রত্যেকে এটা কি বলতে চাইছি? চলো পরের পাটা আমরা আসছি। তাহলে আমাদের কে বা কুলম্বের এককটা বের করে নাও, নিজেরা বের করতে পারবে? দেখি কে কে বের করতে পারো। বলের একক কি? সিজিএস এসআই, আগে এসআই বের করবে। এসআই তে কুলম্বের একক, বলের একক নিউটন মিটার স্কয়ার, কারণ দূরত্বের একক, তাই তো? দূরত্বের একক কি? মিটার, আগেই পড়েছি মিটার স্কয়ার। কিউ1 কিউ2 আধান, আধানের একক কি হবে? কুলম্ব, মানে দুটো কিউ আছে, কিউ1 কিউ2, তাহলে একটা সি একটা সি, সি স্কয়ার। তাহলে একবারে অ্যান্সারটা কি হয় বলতো? নিউটন ইনটু মিটার স্কয়ার বাই সি স্কয়ার বা কুলম্বের স্কয়ার। এই সি স্কয়ারটা উপর উঠে গেলে কি হয়? নিউটন ইনটু মিটার স্কয়ার ইনটু কুলম্ব টু দি পাওয়ার -2। হয়েছে? সবার কাছে ক্লিয়ার হয়েছে? নিউটন ইনটু মিটার স্কয়ার বাই কুলম্বের স্কয়ার, নিউটন ইনটু মিটার স্কয়ার ইনটু কুলম্ব টু দি পাওয়ার -2। অ্যান্সার হলো সবার। ঠিক সেম ভাবে তোমরা সিরিয়াসটা বের করে নাও তো। সিরিয়াসটা বের করে নাও, কিছুই না, ডাইন ইনটু সেমি স্কয়ার ইনটু, এটা কি হবে বলো? কুলম্ব আছে, তাই তো? আচ্ছা, এটা যদি কুলম্ব হয় তাহলে আমাদের এখানে কি করতে হবে? ডাইন ইনটু সেমি টু দি পাওয়ার কিউব। কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে যে সিরিয়াস পদ্ধতিতে আমি যখন এককটা বার করছি তখন আমি কি করব? এসআই তো বের করে দিলাম, কিন্তু সিরিয়াসে কি করব? নিচের দিকে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? শুনতে পাচ্ছ? হ্যালো? দেখা যাচ্ছে, তুমি একটু ফোনটাকে ঘুরিয়ে নাও। এটা কি হবে? এটা হচ্ছে ইএসইউ হবে। কি হবে? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ইএসইউ -2। কারণ আগেরটা কি ছিল? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ছিল। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ছিল বা ইএসইউ -2 ছিল, তাই তো? ক্লিয়ার হয়েছে তোমার কাছে? ইএসইউ মাত্রা কি হবে? মাত্রা বের করো। মাত্রা কি হয়? বলের মাত্রা কি হয় বলো? বলের মাত্রা কি হয়? বলের মাত্রা কি হয় গো? বলের মাত্রা লেখো। বলের মাত্রা কি হয়? ml t টু দি পাওয়ার -2। তাহলে আমি লিখছি ml t টু দি পাওয়ার -2। হয়েছে? বলের মাত্রা ml টু দি পাওয়ার -2 আমরা প্রত্যেকে জানি।
আচ্ছা মিটার, এখানে আছে মিটার স্কোয়ার ইনটু কি হবে দেখো এল স্কোয়ার হবে, এল স্কোয়ার আর নিচে কি হবে কুলম, কুলম মানে কি আমরা পরের পার্ট থেকে শুরু করছি আবারও চলতরিতের পার্টটা আমাদের যেটুকু বাকি ছিল তার পর থেকে হচ্ছে, একটু ভালো করে লক্ষ্য রাখবে যে পরীক্ষাতে বিশেষ করে যে যে পার্টগুলো দেওয়া হয় আর কি সেই দিকটা রেকর্ডিং তো অবশ্যই দেওয়া হবে। আচ্ছা আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে মাত্রাটা নির্ণয় করা শিখছিলাম আমরা, তো মাত্রা নির্ণয় করতে গেলে আমার তখনই বন্ধ হয়ে গেল কারেন্ট নাকি, তাই তো? এবার দেখো আমরা যেটা শিখেছিলাম লাস্ট মুহূর্তে সেটা হচ্ছে কি ছিল, সেটা ছিল হচ্ছে যে এ ইকুয়ালস টু বা বল ইকুয়ালস টু কে ইনটু কিউ ওয়ান কিউ টু বাই হচ্ছে কি আর স্কোয়ার, আর স্কোয়ার এটা ছিল। এবার আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে এখান থেকে আমরা কি কি বের করতে পারবো, আমরা এখান থেকে কে এর মাত্রা বের করতে চেয়েছিলাম, তাহলে যদি কে এর মাত্রা বের করতে তাহলে কেটা যেমন পড়ে আছে পড়ে থাক, আর স্কোয়ার কে গুণ করে দাও এফ এর সাথে, কোনাকুনি গুণ হবে তাহলে এফ আর স্কোয়ার হয়ে গেল, ইকুয়ালস টু কি পড়ে থাকছে কে ইনটু কিউ ওয়ান কিউ এটা পড়েছিল। এখন দেখো আমরা কি করছি এখান থেকে যে আমরা কিউ ওয়ান কিউ টু যেমন আছে রেখে দেবো, জাস্ট কেটাকে কি করব, সরি তোমার কিউ ওয়ান কিউটা কি করবো না এর নিচে নিয়ে চলে আসবো, কেটা যেমন আছে থাক, তাহলে কে রয়ে গেলে এফ আর স্কোয়ার বাই কিউ ওয়ান কিউ টু ইকুয়ালস টু কে। এখন এই কেটা বের করো তো দেখি, এটা আমরা বোঝাচ্ছিলাম। ঠিক আছে, বলের মাত্রা কি, বলের মাত্রা আমরা ছোট থেকে পড়েছিল, বলের জায়গায় বলের মাত্রা বসিয়ে দাও, তাহলে বলের মাত্রা কি হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, ছোটবেলা থেকে পড়ে আসছি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, আচ্ছা আর এর স্কোয়ার মানে কি, আর মানে হচ্ছে দূরত্ব, মানে দূরত্বের মাত্রা কি হয় বলো, দুটো দুটো দূরত্ব আর ইন্টু আর, তাহলে একটারের জন্য এল আর একটারের জন্য আবার এল, তাহলে এল ইন্টু কত হবে এল স্কোয়ার বাই কি হবে নিচে কিউ ওয়ান কিউ টু, নিচে কিউ ওয়ান কিউ টুর মাত্রা কি হবে আধান, আধানের মাত্রা কি হবে আই, কি হয় ভাই হয় তো নাকি আধানের মাত্রা আই, কিউ ওয়ান কিউ টুর মাত্রা হচ্ছে আই হবে। ঠিক আছে, এবার কিউ ওয়ান কিউ টু মানে কি, কিউ ওয়ান কিউ টু মানে তো কিউ, এটা মানে তো কিউ, আমরা পরীক্ষায় একটু আগে বললাম যে আধান একটাই হয়, তাহলে কিউ ওয়ান কিউ টু হলো শুধু একটা কিউ লিখে দেবো ব্যাস। এবার এখান থেকে মাত্রা নির্ণয় করে দাও, দেখো মাত্রাটা নির্ণয় করলে যেটা দাঁড়াচ্ছে আমাদের, মাত্রাটা নির্ণয় করলে আমাদের যেটা দেখাচ্ছে দাঁড়াচ্ছে আর কি, সেটা আমরা এখন এবার এখান থেকে পাচ্ছি, সেটা আমরা এখন লিখবো। ঠিক আছে, আচ্ছা এম এল স্কোয়ার এম এল টু দি পাওয়ার মাইনাস টু, এর মাত্রা হয়ে গেল এম এল কিউব, এম এল কিউব টু দি পাওয়ার মাইনাস টু, পূর্ব নাম্বার ইউজ করার পর দ্বারা
একবার দাঁড়াও তো, প্রবলেম হচ্ছে এখান থেকে। একটু একটু আমি ক্লাস থেকে বেরিয়ে অ্যাড করে নিচ্ছি তোমাকে, ঠিক আছে? আচ্ছা, আমরা কে এর মাত্রা বের করতে পারবো না, বুঝতে পারলে? এখানেতে আমাদেরকে এটা বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের তড়িৎ বিভবের মাত্রা বের করতে হবে। জিনিসটা হচ্ছে একটু গন্ডগোল করছিলাম। এইটার মাত্রা বেরোবে, কিন্তু এটার মাত্রাটা হবে তাহলে কি হচ্ছে দেখো, ml কিউব ই টু দি পাওয়ার -2 বাই i টু দি পাওয়ার -1, কিন্তু এই মাত্রা পরীক্ষায় দেয় না সচরাচর, ঠিক আছে? তো এটা আমাদের করার কোনো প্রয়োজন নেই, আমরা যেটা পরীক্ষা দেয় সেটাকে আমরা নজর দেবো, ঠিক আছে? এটা আমাদের পরীক্ষায় এলেও করতে হবে না, এটা পরীক্ষায় দেয় না। আমরা যেটা করার দরকার সেটুকু জাস্ট করে নিই আগে, ঠিক আছে? চলো এখান থেকে জাস্ট এককটা মনে রাখবে, আর কিছু করার দরকার নেই। বাট পরীক্ষা যেটা আসে আমরা সেটার দিকে নজর আগে দেবো। পরীক্ষা যেটা আসে সেটা আমরা একটু দেখে নিই। পরীক্ষা আসে হচ্ছে তড়িৎ বিভবের মাত্রা, তাহলে তড়িৎ বিভবের মাত্রা কি আমরা নির্ণয় করব। তড়িৎ বিভবকে আমরা কি বলি? বিভব পার্থক্য মানে হচ্ছে ভি বলে থাকি। ভি সমান কি না, কার্য বাই আধান। কি বললাম? কার্য বাই আধান। কার্য বাই আধান হচ্ছে হয়ে গেল, ঠিক আছে? কার্য বাই আধান। আচ্ছা, এবার কার্য সমান কি আমরা জানি বলতো? কার্য মানে কি আমরা কি জানি বলতো? আমরা পরীক্ষায় আমরা প্রত্যেকে এটা জানি যে বল ইনটু সরণ মানে এফ ইনটু এস। বল ইনটু সরণ এটা আমরা জানি। আধান মানে কি জানি? কিউ জানি। এটা আমরা প্রত্যেকে জানি, তাই তো? সবাই দেখতে পাচ্ছ প্রত্যেকে কি বলতে চাইলাম? তাহলে এবার দেখো, এবার আমরা এখান থেকে মাত্রা বের করবো। আচ্ছা, বলের মাত্রা কত? ml, বলো ml টি টু দি পাওয়ার -2। এস এর মাত্রা কত? এস মানে কি সরণ, তাহলে সরণও যা দৈর্ঘ্য তা, তাহলে এটার মাত্রা এল ছিল, এলই থাকবে। কিউ, কিউ মানে কত? কিউ মানে হচ্ছে আধান। আধান মানে কত না? আধান মানে হচ্ছে আইটি বা এটি আমরা বলে থাকি। তাহলে কিউ মানে হচ্ছে আইটি। কিউ, কিউ মানে কি? আধান মানে কি আইটি। এটুকু মনে রাখতে, কিউ মানে হচ্ছে কি আইটি। এটুকু মনে রাখতে আমাদেরকে, আইটি, ঠিক আছে? এবার এটাও যদি মনে রাখতে পারো তাহলে আমরা পুরোটা ক্লিয়ার ভাবে করতে পারবো। তাহলে দেখো কি হচ্ছে, দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এটা হচ্ছে মাত্রা এবার তড়িৎ বিভবের। সবাই বুঝতে পেরেছো? চলো অ্যান্সারটা করো প্রত্যেকে। দেখতে পাচ্ছ না? কারা দেখতে পাচ্ছ না? এই তো লাস্ট, এটা ml স্কয়ার টু দি পাওয়ার -3 i টু দি পাওয়ার -1, এই তো এইখানটা দেখা যাচ্ছে। দেখা তো যাবে, দেখানো যাবে না? পরিষ্কার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? তড়িৎ বিভবের মাত্রা কি? কার্য বাই আধান এফ ইন্টু এস বাই কিউ, ml স্কয়ার টু দি পাওয়ার -2 আইটি। কিউ এর মান হচ্ছে কি আইটি। কিউ মানে কি আধান, আধানের মাত্রা কি আইটি। দেখো এবার তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো কত থেকে কি হলো? প্রত্যেকে ক্লিয়ার বুঝতে পেরেছো কত থেকে কি হয়েছে? কিছুই না, এইসব মাত্রা বের করা জলের মতো ব্যাপার। এবার ছোট থেকে অনেকে রয়েছে যারা আমাদের 4.5 এমসিকিউ প্রত্যেকে নিয়েছিলে তোমরা, তাই তো? এমসিকিউটা তোমরা প্রত্যেকে নিয়েছো। এমসিকিউটা যারা যারা প্রত্যেকে নিয়েছো তারা নিশ্চয়ই এই জিনিসগুলো পড়ে থাকবে। তড়িৎ বিভবের মাত্রা কি, হ্যান ত্যান সবকিছুগুলো দেওয়া আছে, কিভাবে মাত্রা বের করতে হয় এগুলো নিশ্চয়ই পারবে। বলের মাত্রা তোমরা সব লিখে দিয়েছো ওখানেতে, আশা করছি আর প্রবলেম হবে না। যেটুকু প্রবলেম হয়েছে সেটুকু আমরা এখানে দিয়ে দিলাম আবার, ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। ml স্কয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার। তোমাদের ছোট থেকে না সম্ভব ছিল, তোমরা প্রত্যেকে মাত্রা নির্ণয়টা শেখনি, পরমাণুর পারমাণবিক গঠন শেখনি, যার জন্য ফিজিক্যাল সায়েন্স প্রবলেম হয়। ফিজিক্যাল সায়েন্স একটা অত্যন্ত সোজা ব্যাপার লাইফ সায়েন্সের থেকে, এতে বেশি নাম্বার তোলা যায়, তোমরা এত ভয় পাও। কিন্তু আমরা ছোট থেকে বুঝে পড়তাম না। যেমন ধরো একক মাত্রা নির্ণয় শিখিনি, বল গতির সব সূত্রগুলো আমাদের জানা নেই,
তৃতীয় যে ব্যাপার, পর্যায় সারণীটা আমাদের জানা নেই। এই জিনিসগুলো জানা নেই বলে কিন্তু এত সমস্যাটা তৈরি হচ্ছে। এগুলো জানা থাকলে কিন্তু এত প্রবলেম হতো না। এইগুলোর জন্য এখন এগুলো করতে গিয়ে আটকাচ্ছে। আর এগুলো শিখতে গেলে এখন 2 বছর ট্রেনিং নিতে হবে তোমাদের কোনো বলতে। তাই যদি কেউ এখন ভাবে যে স্যার আমি এএনএম জেনে চান্স পাবো, আমাকে 90+ নাম্বার তুলতে গেলে কি করতে হবে? দেখো 90+ নাম্বার 1 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে। 1 লাখ ক্যান্ডিডেটের মধ্যে তোমাদের কজন 90+ পাই বলো তো? হাতে গোনা 12 থেকে 13 জন। হাতে গোনা 12 থেকে 13 জন 90+ এর মধ্যে নাম্বার থাকে। বাদ বাকিগুলো সব 88, 87, 87, 86, 85, 84 এরকম নাম্বার পায়। 90 এর উপরে নাম্বার তোলা খুব কঠিন ব্যাপার, জানো তো? 90+ নাম্বার কেউই পায় না তেমন ভাবে। 100+ পায় 4 থেকে 5 জন। আগের বছরে 160 একজন ছিল আমাদের কাছে। ওই মেয়েটা তোমার একা ছিল, ওকে অনেক পড়তে হয়েছে ভেতর থেকে, ঠিক আছে? ও কি করেছে, ও হচ্ছে তোমার, ও 107 পেয়েছিল, ওরকম 107 পেয়েছিল। তোমার কজন পেয়েছিল? 100-র ঘরে ছিল তোমার আগে 5 জন ছিল, 5 থেকে 6 জন 100-র উপরে নাম্বার ছিল, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার, যে তোমাদেরকে বাঁচানোর জন্য সব থেকে বড় ব্যাপার, সব থেকে বেশি নাম্বার সেই তুলতে পারে। এই যে এত ইউটিউবে হাজার হাজার মক টেস্ট দেখি আমরা, এত ভিডিও দেখি, আমার ভিডিও ছাড়াও তোমরা আরো অনেকের ভিডিও দেখো নিশ্চয়ই, ঠিক আছে? তাই তো, দেখো তো দেখ, যখন তোমরা ওই ভিডিওগুলো দেখো, দেখবে কিছুজন দেখে, ঠিক আছে? তোমরা এই স্নেহাটি না দেখে না, বাট কিছুজন দেখে, অনেকে রয়েছে হয়তো দেখে, 2-4 জন আছে দেখে, ঠিক আছে? তো যারা দেখে আর কি, তো যদি দেখে থাকো, দেখো বা না দেখো, দেখে থাকো আর কি, কোনো ব্যাপার না। বাট প্রথমত হচ্ছে, যদি আমারটাও দেখো, যে এখন বলো স্যার আমাকে ফিজিক্যাল সায়েন্সে 90, আমাকে যা নাম্বার আছে হুবহু তাই তুলে দিতে হবে, এটা আমার দ্বারাও সম্ভব কিন্তু না, যতক্ষণ না তুমি নিজে থেকে ফিজিক্যাল সায়েন্সকে বুঝছো, ঠিক আছে? যতক্ষণ তুমি নিজে থেকে ফিজিক্যাল সায়েন্সটা বোঝার চেষ্টা করছো, ঠিক আছে? কেন বলো তো? কারণ হচ্ছে একটাই, ফিজিক্যাল সায়েন্সকে বুঝতে হলে তোমাদেরকে একটা ঘটনাই মনে রাখতে হবে। ওই প্রথম থেকে একক মাত্রা পড়তে হবে, বলগতির চ্যাপ্টার, তাপের চ্যাপ্টার, শব্দর চ্যাপ্টার, কার্যশক্তি ক্ষমতার চ্যাপ্টার, আর মোলের চ্যাপ্টার। এই কয়েকটা চ্যাপ্টার যদি পড়ে নাও, ক্লাস 10 এ গিয়ে অসুবিধা হবে না, দেখবে সব পরপর স্টেপ বাই স্টেপ চলে আসছে। এবার যদি এগুলোকেও না পড়ে থাকে, ফিজিক্যাল সায়েন্স মুখস্থ করে মনে রাখা খুব কঠিন, জানো তো? তুমি যদি বলো যে স্যার আমাকে যেই অঙ্কটা দেবেন সেটাই পড়বে, না, নাই পড়তে পারে, ঘুরিয়ে দিতে পারে অঙ্কটাকে। আমি যদি তোমাকে 1 লাখটা অঙ্ক দিই, ওই 1 লাখ অঙ্কের মধ্যে যে একটা আসবে তার কোনো গ্যারান্টি থাকতে পারে? কোনোদিন থাকে না। সেটা বোর্ডের যে প্রশ্ন বানাচ্ছে সে নিজেও জানে না যে কি প্রশ্ন হবে। তাই জন্য কি আমরা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যখন কনসেপ্ট ক্লিয়ার রাখবো, 1 লাখ অঙ্ক করার প্রয়োজন হবে না, একটা সূত্র মনে রাখলেই 1 লাখ অঙ্ক করতে পারবে। কিন্তু আমরা যারা আছি তারা ছোট থেকে কি চেষ্টা করেছি, যে আমি 1 লাখ পড়বো, একটাকে কঠিনটাকে শিখবো না। বাট একটা কঠিন যদি আমি 1 মাস ধরে শিখি, তাহলে আমি 1 লাখ অঙ্ক করতে পারবো। তাহলে আমাদের কিন্তু ছোটবেলা থেকে শেখার ভুল ছিল কি, আমরা মুখস্থ বিদ্যার মাধ্যমে বড় হয়েছে, যেগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কমন আসা সম্ভব ছিল। এই জন্য আমরা মাধ্যমিকেতে অনেকে দেখবে মাধ্যমিকেতে কত নাম্বার পেয়েছে, অনেক নাম্বার পেয়েছে, 100, 100, 95, 97, পরীক্ষার হলে গিয়ে এখন পাস করতে পারছে না সরকারি চাকরিতে। কিন্তু অনেকে ছিল তখনকার যুগের মানুষ, মাধ্যমিকে 500 পায়নি, দেখবে যে ইউপিএসসি পাস করছে, নিট ক্র্যাক করছে। কেন করছে? কারণ তারা বেস গুলো ক্লিয়ার রেখেছিল, ঠিক আছে? তুমি যতই সলিউশন দেখো, যত লাখ ইউটিউবে ভিডিও দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে, আর দেখবে সত্যি কথা বলতে কি, যখন আমরা দেখেছি এতদিন ধরে ইউটিউবে পড়াচ্ছে, আমরা দেখিনি যে কোনোদিন এই আমাদের মতো পেড ব্যাচ গুলো থেকে কেউ 110-12 পেয়েছে। 110-12 পাওয়া ক্যান্ডিডেট গুলো কোনোদিন সত্যি কথা বলতে অনলাইন ক্লাস করে না। এই স্টুডেন্ট গুলো খুব বুদ্ধিমান হয়, আর এরা হচ্ছে বাড়িতেই পড়াশোনা করে। এরা কিছু হেল্প লাইন, এখন এদের কনসেপ্ট অলরেডি ক্লিয়ার, এবং এরা প্রত্যেকে জেনপাস ইউজি বা নিটের স্টুডেন্ট হয়ে থাকে। নামমাত্র পরীক্ষায় বসে এরা সিট ছেড়ে দেয়, এরা সিট নেয়ও না। মোটামুটি অনেকেই আছে যারা সিট নেয় না। 100 পাক অনেক ক্যান্ডিডেট থাকে যারা মনে করে যে সিট দরকার না, তারা সিট ছেড়ে দিয়ে অন্য লাইনে চলে যায়। যেমন হাওড়া উলুবেড়িয়া মেডিকেল কলেজে যে মেয়েটা তোমার অলরেডি ফার্স্ট, মানে 95 পেয়েছিল মেয়েটা উলুবেড়িয়া মেডিকেল কলেজে, এখন টপার র্যাঙ্ক ছিল। মেয়েটা 3 দিন এই তোমার আগের বছরই কলেজ ছেড়ে দিয়েছে। ও করেনি, জিএনএম করেনি, ও তোমার অলরেডি সিজিএল ক্র্যাক করে গেল। বুঝতে পারছো? তাহলে যে একটা পরীক্ষায় পাস করে সিজিএল ক্র্যাক করেছে। আবার ওই মেয়েটা তোমার এই লেডি পুলিশ কনস্টেবল নাকি একটা হয়েছিল সম্ভবত বিহার সাইডে, ওখানে পরীক্ষায় বসে ওখানে পাস করেছে, আবার সিটেটা পাস করেছিল শুনলাম। 104-5টা পরীক্ষা ক্র্যাক করেছে মোটামুটি, যেটুকু আমি বুঝতে পারছি। আবার জিএনএম তার কাছে কোনো ব্যাপার হলো? কিন্তু যারা পারে না, দেখবে যারা পাচ্ছে না তারা কিন্তু ক্র্যাক করতে পারছে না কোনো দিকটাতেই। আর একটা ব্যাপার হচ্ছে, প্রচুর খরচের একটা ব্যাপার থেকে পড়াশোনা করতে গেলে আমাদের ছোটবেলায় যাদের আমরা বাচ্চাবেলা থেকে রয়েছে, আমাদের সেই জায়গাটা তৈরি হয়নি। কেন তৈরি হয়নি তোমাদের বলে দিই। ধরো আমরা দেখেছি, এই যে ধরো আমি বলছি কারো ফ্যামিলির অবস্থা খুব খারাপ, ছোট থেকে ভালো টিউশন পেলো না, ভালো পড়াশোনা করতে পারলো না, ভালো টিচার পেলো না। মেন কথা, ছোটবেলা থেকে ভালো টিচারের অভাবে কিন্তু আমরা অনেকটা বিগড়ে যাই, যেটা প্রত্যেকের এটাই ফল্ট হয়েছে সব থেকে।
কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা গ্রামের দিকে খুব খারাপ থাকে, যার জন্য বাড়ি বাড়ি ভালো টিচার পাওয়া যায় না। ঠিক আছে, এর জন্য আমরা সব থেকে বেশি ডুবে গেছি। আর স্কুলের স্যারগুলো তারা একবার চাকরি পেয়ে গেলে আর ভালো করে পড়াতো না, শুধু টাকা নিতে আর বসে থাকতো। তো এই সমস্যাগুলো হয়ে গেছে বলে আমরা এত কাঁচা হয়ে গেছি। ভালো টিচার পাওয়া যেত না তখন, এত অনলাইন আমরা ছোটবেলায়, এখনকার বাচ্চারা যেটা অনলাইনে পাই আমরা পাইনি। তবে একদিকে পাইনি ভালো হয়েছে, এখনকার বাচ্চাগুলো সত্যি কথা ফোন নিয়ে কিছু শেখে না, সারাদিন রিলস দেখে। তার থেকে বই পড়ে যেটুকু শিখেছি, যদি ওটুকু মোবাইল থাকতো তাহলে এটুকু আর শেখা হতো না। ঠিক আছে, এটা হচ্ছে আবার বড় ব্যাপার একটা। তো যেটুকু শিখেছি এই মোবাইলটা না থাকার জন্যই শিখেছিলাম আর কি, সেটা মুখস্থ করে শিখে যাই করে শিখি। তো চলো, এইগুলো হচ্ছে বোঝার জিনিস। যদি বুঝতে পারো, ফিজিক্যাল সায়েন্স একদিনে তুমি পরীক্ষায় পাস করার মতো নাম্বার তুলতে পারবে। যদি বুঝতে না পারো, তুমি সারা জীবন দিন রাত করলেও পাস করতে পারবে না। ফিজিক্যাল সায়েন্সে কোনোদিন মুখস্থ করা প্রশ্ন আসে না, সবই তোমার যা প্রশ্ন দেয় সবই তোমার কমন প্রশ্ন থাকে, এবং প্রত্যেকটা হচ্ছে তোমার কিসের জন্য দেয় না, পাস করানোর মতো জায়গার জন্য দেয়, পাস করানোর জন্য দেয়। চলো আমরা পরের প্রশ্নে আসছি। এবার আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি, দুটো অঙ্ক তোমাকে দেওয়া হয়েছে যে বায়ু মাধ্যমে দুটো আধান রয়েছে, একটা আধান কত 20 ইএসইউ, একটা আধান কত 20 ইএসইউ, আর একটা আধান কত জায়গায় রয়েছে 15 ইএসইউ, কত 15 ইএসইউ। দুটো আধান রয়েছে, একটা 20 ইএসইউ, একটা 15 ইএসইউ, দুটো আধান রয়েছে। দূরত্ব কত 10 সেন্টিমিটার, ডিস্টেন্স কত বলেছে 10 সেন্টিমিটার হচ্ছে দূরত্ব রয়েছে। এদের মধ্যে ক্রিয়াশীল বল এফ নির্ণয় করো। দেখি কি করতে পারো, এফ বা ক্রিয়াশীল বলটা নির্ণয় করো। কে বের করতে পারবে? দেখো সূত্র কি ছিল, এফ ইকুয়ালস টু আমরা কি জানি Q1 Q2, এটা ছিল তো Q1 Q2 বাই আর স্কয়ার, এটা সূত্র ছিল। কি এর মান তো কিছু দেয়া নেই, এখানে দেয়া আছে কি নেই, তাহলে 1 হবে কি এর মান, তাই তো। কেন 1? এখন বলছে কেন 1 বসালেন, আমরা আগেই তো পড়েছি যে 1 স্ট্যাট কুলম মানে কি, 1 স্ট্যাট কুলম মানে 1 সেন্টিমিটার দূরত্ব। এখানে দেখো সবগুলো সিজিএস একা করেছে না স্যার, সিজিএস একা করেছে, তার মানে কি এর মানটা 1 হবে। তাহলে এখানে কি হবে, দেখো 20 × 15, 20 × 15 বাই 10, 10 দুগুণে 20, 15 × 30, 30 কি কুলম লিখে দেবে না, ইএসইউ লিখবে 30, সরি ডাইন, ডাইন, তাহলে সিজিএস কি 30 ডাইন। ডাইন কেন হলো, কারণ প্রত্যেকটা সিজিএস এ রয়েছে। আচ্ছা এসআই বের করো তো, এটাকে এসআই বের করার জন্য কি করবে, এফ ইকুয়ালস টু কে এর মান বসিয়ে দাও, 9 × 10⁹ মানটা ছিল প্রত্যেকের মনে আছে, ইনটু, এবার দেখো 20 × 15 বাই কত, কত 10 নাকি 10, 10 দুগুণে 20, 30, 30 টা 270, 30 × 9 × 10⁹ কি হবে, নিউটন হবে। এটা হচ্ছে নিউটন। এখানে কেন 9 × 10⁹ করলাম, এখানে কেন 10⁹ করলাম, দেখো আগেরটাতেই সেম মনে আছে পড়াচ্ছিলাম না যে 9 × 10⁹ নিউটন দূরত্ব থেকে আমরা বলছিলাম একটু আগে, মনে করো দেখো বিকর্ষণ বল প্রয়োগ করে, সেই জায়গাটার জন্য 9 নিউটন কি এর মানটা বসানো হলো। বুঝতে পেরেছো, প্রত্যেকে এবার ক্লিয়ার হবে। আচ্ছা চলো পরের পার্টে আমরা আসছি। স্ক্রিন পরিষ্কার দেখা যাচ্ছে তো, কোনো অসুবিধা হচ্ছে না তো, স্ক্রিনটা দেখতে গিয়ে কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা পরেরটাতে আমরা আসছি। তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ ক্ষেত্র কি, স্মার্ট বোর্ড কিন্তু একটু প্রবলেম হতেই পারে, ঠিক আছে। চলো তড়িৎ ক্ষেত্রকে আমরা একটু জানবো, তড়িৎ ক্ষেত্র কি। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র হচ্ছে, ধরো আমি একটা আধানকে এখানে রেখেছি, এটা একটা আধান, আধানটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে, হয় প্লাস হবে না মাইনাস হবে, একটা আধানকে আমি রেখেছি। এবার কি বলা হলো, এই আধানটার চারপাশ জুড়ে, আধানটার চারপাশ মানে 1 2 3 4 চার দিক জুড়ে, চতুর্দিক জুড়ে একটা কি একটা একটা জায়গা, তো এটা একটা জায়গা না, একটা নির্দিষ্ট জায়গা দখল করে আছে আধানটা, তাহলে এই আধানটা একটা এমন জায়গায় রেখেছে যে একটা নির্দিষ্ট এলাকা দখল করে আছে, ঠিক আছে। এবার তুমি এখানে তো একটা কি করলে, তুমি এখানে তো আর একটা আধানকে রেখে দিলে, এই এলাকার মধ্যে রেখে দিলে, এই আধানটার মধ্যে একটা তড়িৎ বল অনুভব হবে, এই আধানটার মধ্যে কি হবে, একটা তড়িৎ বল অনুভব হবে, ঠিক আছে। সেটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলবো। তড়িৎ ক্ষেত্র কোনটা না, একটা আধানকে রাখা আছে, সেই আধানের চারপাশে এমন একটা জায়গা তৈরি হয় যে সেখানে অন্য কোন একটা আধানকে রাখলে তার উপর একটা তড়িৎ বল কি হবে, মানে এটা কারেন্ট তৈরি করতে পারবে আধানটা, তখন একটা, তখন সেটা তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র কোনটা, এই পুরো জায়গাটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এই পুরো জায়গাটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। বুঝতে পারলে প্রত্যেকে, ক্লিয়ার হয়েছে?
ক্লিয়ার? যারা ফিজিক্যাল সায়েন্সের ক্লাসগুলো করছো তারা কোনো প্রবলেম পড়বে না, বুঝতে পারলে? কারণ তাদের সব এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। চলো পরের পার্টে আসছি আমরা। তড়িৎ ক্ষেত্রটা ক্লিয়ার হয়ে গেল তো? তড়িৎ ক্ষেত্রটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এর পরেরটা আমরা আসছি। যদি কেউ না বুঝতে পারো তড়িৎ ক্ষেত্রটা, ঠিক আছে? এবার যদি একটা বুঝিয়ে দেখান যে তার তড়িৎ ক্ষেত্রটা কি। চুম্বক দেখেছো? চুম্বক দেখেছো? বলো, চুম্বক কি তোমরা দেখেছো? চুম্বক দেখেছো? আচ্ছা, আমি একটা চুম্বককে এখানে রাখলাম, এটা একটা চুম্বক। এই চুম্বকটা আমি এখানে রেখেছি। এবার তুমি এই চুম্বকটা দেখবে এত দূর অব্দি কোনো লোহাকে টানতে পারে, এখানে অব্দি, এখানে অব্দি, এই চারদিকে সেটা লোহাকে টানতে পারে। তাহলে চুম্বকের তড়িৎ ক্ষেত্র কোনটা? এই এলাকাটা চুম্বকের তড়িৎ ক্ষেত্র। এখন যদি তুমি বলো চুম্বকটাকে আমি এইখানে রাখলাম, ঠিক আছে, আর লোহাটাকে আমি রাখলাম কোথায়? এইখানেতে, তাহলে চুম্বক আর লোহাকে টানতে পারবে? পারবে না। তাহলে চুম্বক যতটা এতটুকু টানতে হবে, এটা হচ্ছে চুম্বকের তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার ভাবে বুঝতে পারলো? বই দেখে অত বুঝতে পারবে না। তড়িৎ ক্ষেত্র মানে এই জায়গাটা, যে যতটা এলাকা জুড়ে সে তার প্রভাব খাটাতে পারে। ঠিক আছে, ধরো আমি এখন বলছি, এখন এখন ধরো মমতা ব্যানার্জি, এখন ধরো আমি বলছি কি একটা এমএলএ হয়েছে, আমি ধরছি কেউ মুর্শিদাবাদের এমএলএ, সে মুর্শিদাবাদ এলাকাটার মধ্যে তার পাওয়ার, সে তার হুগলি এসে পাওয়ার দেখাতে পারবে না। তাহলে যে যার নিজের এলাকায় পার, মানে চুম্বকটা যতটা অব্দি টানতে পারবে সেটা চুম্বকের তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার হয়েছে? তাহলে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি? চলো, তাহলে তার বল প্রয়োগের ক্ষমতা যে এলাকার মধ্যে চলে তাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলছি। পরের পার্টে আসছি আমরা। চলো পরের পার্টটা আমরা দেখে নিচ্ছি। তড়িৎ বিভবটা আমরা একটু বুঝে নিই যে তড়িৎ বিভব কি। এগুলার এই ঝড় বৃষ্টি মানে বিরক্তিকর একটা ব্যাপার, মানে কি না কি হচ্ছে বলতো? প্রতিদিন জল ঝড়, প্রতিদিন জল ঝড়। চলো এবারে চলো কি তড়িৎ বিভব কি। আচ্ছা, মনে করো তোমার বাড়ির ছাদে একটা জলের ট্যাঙ্ক আছে, নিচে একটা খালি বালতি আছে। তার পাইপটা তুমি যখন জুড়ে দেবে তখন আপনা আপনি উপর থেকে জলটা নিচে আসবে। কারণটা কি? কারণ ট্যাঙ্কের জলের চাপ রয়েছে, আর চাপের জন্য কি হচ্ছে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হচ্ছে জলটা, তাই তো? তাই জন্য আধান সবসময় কি করে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রভাবিত হয়, তাই তো, প্রবাহিত হয়। তাহলে এটা হচ্ছে কি তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব ব্যাপারটা কি? ধরো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এটা আমার বাড়ির জলের ট্যাঙ্ক, এখানে আমার 10,000 লিটার একটা ট্যাঙ্ক রাখলাম, ঠিক আছে, কত? 10,000 লিটার। এই 10,000 লিটার যে জলের ট্যাঙ্কটা রয়েছে, 10,000 লিটার জলের ট্যাঙ্ক থেকে কি হচ্ছে, নিচে একটা বালতি রাখছি, এই বালতিতে জলটা পড়বে, বালতি করে জলটা পড়বে, ঝিকঝিক ঝিকঝিক করে এখানে জলটা পড়ছে, বালতিটা ভর্তি হচ্ছে। এই যে একটা একটা দূরত্বে, মানে আমাকে তড়িৎ ক্ষেত্র, এবার ব্যাপারটা কিরকম, ব্যাপারটা কিরকম? তাহলে অনেকটা দূরত্ব থেকে আমাকে কি করতে হচ্ছে না, এই জলটাকে টেনে আনতে হচ্ছে বালতির মধ্যে। অর্থাৎ তাহলে এখানে একটা আধান রয়েছে, সেই আধানটাকে টেনে আনতে হচ্ছে এই এলাকাতে। এই এলাকার মধ্যে জলটাকে কি আনতে পারা যেত যদি না আমি এখান থেকে পাইপ লাইনটা সেটিং করতাম? আনা যেত না। এখানে জল এখানেই পড়ে থাকতো। আধানকে অসীম দূরত্ব বা একটা অনেকটা দূরত্ব থেকে আনতে, আধানকে, কোন একটা আধানকে অসীম দূরত্ব থেকে আনতে যে কার্য করতে হয় বা যে প্রভাবটা দেখাতে হয় সেটাকে আমরা বলছি কি
সেটাকে আমরা বলছি তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব মানে কি, কোন একটা আধানকে একটা অসীম দূরত্ব থেকে একদম নিচে ফেলেতে বা তার নির্দিষ্ট এলাকায় তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনতে। তাহলে একটা আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনতে যে কার্য দিতে হয় তাকে আমরা কি বলছি, তড়িৎ বিভব। ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার হয়েছে তোমার কাছে? আচ্ছা, তড়িৎ বিভবটা ক্লিয়ার সবার কাছে? তাহলে যদি বলি যে তড়িৎ বিভব কি না, একটা আধানকে বাইরে থেকে একদম কোথায় আনতে না, তড়িৎ ক্ষেত্রের ভেতরে, তাহলে এর তড়িৎ ক্ষেত্র হচ্ছে এই এলাকাটা। তাহলে এখানে আনতে হবে কি হচ্ছে না, বল কার্য করতে হচ্ছে, কার্যটা কিসের মাধ্যমে হচ্ছে, পাইপের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে কি তড়িৎ বিভব। আচ্ছা, এবার আমরা তড়িৎ বিভবকে কি দ্বারা চিনি, কি দ্বারা চিহ্নিত, কি দ্বারা, ভি দ্বারা। একটু আগেই ভি এর মাত্রা নির্ণয় করলাম, তাই তো? তড়িৎ বিভবের মাত্রা একটু আগে আমরা নির্ণয় করলাম। ভি সমান কি আমরা লিখতে পারি, ভি সমান আমরা কি লিখেছিলাম একবার বড় দেখি, কে বলতে পারবে? ভি সমান কি লেখা ছিল বলো? এফ ইন্টু এস, মানে বল ইন্টু সরণ, যেটাকে আমরা কার্য বলেছি। কি কার্য বাই কি আধান, তাহলে কার্য বাই আধান, তাই তো? আমরা লিখেছিলাম কি কার্য আধান, এটা লিখেছিলাম যে কার্য বাই আধান, এটা লিখেছিলাম কার্য বাই আধান। আধান একা ধরতে পারে। তাহলে কার্য বাই আধান হচ্ছে কিসের একক না, তড়িৎ বিভবের নির্ণয় করার জন্য ইকুয়াল টু কার্য বাই আধানটা করতে হয়। ঠিক সেম ভাবে আমাদেরকে করতে হয়েছিল, তাই তো? সবাই শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, এই মাইকটা বন্ধ করো, কোনো মাইকটা খোলা আছে। কি ঝামেলা বলো দেখি, রেগুলার এই জল ঝড় বৃষ্টিতে পুরো সবকিছু শেষ করে দিচ্ছে, এত বিরক্ত লাগছে না। অর্ধেক সময় কারেন্ট না, অর্ধেক সময় কারেন্ট না, ঠিক আছে? একটু মেঘ ডাকার উপায় নাই, কারেন্ট সঙ্গে সঙ্গে বন্ধ, একটু জল পড়লেই কারেন্ট বন্ধ, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলে ইলেকট্রিসিটিটা অবস্থা প্রচন্ড খারাপ। শুনতে পাচ্ছ আমার কথা? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। এবার তো কারেন্ট যাবার সময় হয়ে গেল আবার। দিনে যদি 10 বার করে কারেন্ট গেল আর বৃষ্টি হলো, মানুষ কি করবে বলো? এরপরে যেটা আমরা কি বলছি, আর প্রতিটা সরকার হচ্ছে চোর, ঠিক আছে? প্রতিটা সরকার হচ্ছে নিজেদের পেট ভরানোর জন্য জনগণকে বোকা বানায়, প্রতিবার দেখতে পাওয়া যাচ্ছে। জনগণের জন্য 0% ভাবে না, ঠিক আছে? যেটুকু ভাবলে জনগণের ক্ষতি হয় সেই রাস্তাটা ওরা তৈরি করছে। প্রতিটা সরকার চোর, ঠিক আছে? যেমন বিজেপি, তেমন সিপিএম, তেমন তৃণমূল, তেমন সবাই, ঠিক আছে? ওরা নিজেদের ছাড়া কিছু বোঝে না। ভিএসআর, ঠিক আছে? এবার আমরা কি জানবো, এক আর্ক বাই এক ইএসি, এক আর্ক বাই এক ইএসি, এক আর্ক বাই এক ইএসি। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে যে আমাদের, বলো কি, এটা হচ্ছে আমাদের তড়িৎ বিভবের, এখান থেকে একক বার করলাম, এক আর্ক বাই এক ইএসি, তাই তো? এটা হচ্ছে কি তড়িৎ বিভবের একক। এই ঝড় শুরু হয়ে গেল, আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। কারেন্ট আসুক, আবার রাত্রেবেলা 11টার পর ক্লাস নিতে হবে। রাত্রেবেলা কারেন্ট থাকবে, 11টার পর জেগে থাকবে একটু, কি আর পড়া যাবে, আবার কারেন্ট যাবে এক্ষুনি। যেটা বলছিলেন ওটা বললেন, ভিএস সমান ওটা এক আর্ক বাই এক ইএসইউ, মানে ওই যে তড়িৎ বিভব ব্যাপারটা। তোমরা একটু অ্যাক্টিভ থাকবে, যদি কারেন্ট, যদি ঝড় থেমে যায়, ঠিক আছে, তাহলে আমি আবার 3টে থেকে ক্লাসটা নিয়ে নেবো, ঠিক আছে? আবার নিয়ে নেবো আমি ক্লাসটা। নোটটা দেখছেন, নোটটা আমি দেখি বানিয়ে দিয়ে দিচ্ছি, পারলে নোটটা হবে না, এগুলো বোঝানোর জায়গা, ঠিক আছে? 100 বার করে কারেন্ট বুঝতে যাচ্ছে পারছি আর কিন্তু টাইম পাচ্ছি না, ওই জন্য তো করতে পারছি না। নোটটা তাহলে একটু পড়বো, তারপরে আপনি বুঝিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি নোটটা দিয়ে দিচ্ছি তাহলে। আমি গ্রুপে জানিয়ে দেবো, কারেন্ট নেটওয়ার্ক প্রবলেম করছে, ঝড় বৃষ্টি এখানে শুরু হয়ে গেল প্রচন্ড পরিমাণে, এক্ষুনি কারেন্ট বন্ধ হবে। আমি ঠিক করে দিচ্ছি, হ্যাঁ?